পাকিস্তানের মানে ওই জায়গায় দাঁড়িয়ে প্ল্যানটা যে যখন ভারত স্টেবিলিটির কথা বলছে, যখন ভারত চোখে চোখ মিলিয়ে কথা বলছে, এরকম একটা দাবি অন্ততপক্ষে সরকার করছে, আপনারা বিরোধীতে নাও মানতে পারেন, সেই জন্যই কি এই সমস্ত পদক্ষেপ। আমি সুভাষিস দার কাছ থেকে শুনবো একটা ছোট্ট বিরতির পর, তারপর সমস্ত বক্তার বক্তব্যের উত্তর আবার দেবেন মোশাররফ আহমেদ। মাথায় রাখতে হবে নিরাপত্তাজনিত কারণেও এই তারেক রহমানের ভয় পাচ্ছে বিএনপি, কারণ তার জন্য টয়োটা ল্যান্ড ক্রুজার প্র্যাডো এলসি 250 একটি গাড়ির অনুমোদন দিয়েছে বিআরটিএ, অর্থাৎ পুরোপুরি বুলেট প্রুফ গাড়ি ব্যবহার করবেন এবং বেশ কিছু আর্মস অ্যামুনিশন অনুমোদন পেয়েছে। অর্থাৎ নিরাপত্তাজনিত কারণেও ভয় পাচ্ছে বিএনপি তারেক রহমানের। এই ইস্যুতেও আসবো একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। সুভাষিস দা, যে পরিস্থিতি এখন, আপনাদের প্রত্যাশা কি ভারতের বিরোধী দল হিসাবে? না, এর মধ্যে অনেকগুলো কথা উঠে এসছে যেগুলো খুব রেলিভেন্ট, যেগুলো উত্থাপিত করা উচিত। যেমন ধরো নাও, মৌলবাদ যে ধর্মের মানুষ দ্বারাই পোষিত হোক না কেন বা মস্তিষ্ক প্রসূত হোক না কেন, মৌলবাদকে পরিত্যাগ করা উচিত। এবার সেটা যদি সিলেক্টিভ, যদি একটা কথা খুব ভালো বলেছে, সিলেক্টিভ প্রোটেস্ট, ডেফিনেটলি তাই, এটা আমরা কোনো কোনো সময় করছি। এটা যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের ভারতেও হচ্ছে, এইভাবে হচ্ছে, কিন্তু সেগুলোকে মানে সিলেক্টিভ প্রোটেস্ট করলে হবে না। একই মৌলবাদ এখানেও তৈরি হচ্ছে, তাকে থামানো উচিত। বাংলাদেশে যেমন হচ্ছে, ভারতবর্ষের কৃষ্টি কালচার, বাংলাদেশের কৃষ্টি কালচার মোটামুটি সেম, বাঙালিদের বলছি মোটামুটি সেম। এরা শান্তিতে থাকতে চায়, কিন্তু শান্তিতে থাকতে দিচ্ছে না। এই কটা বছর নয়, 1 বছর কিছু মাস হয়েছে যবে থেকে ইউনূস সরকার, মানে তত্ত্বাবধায়ক সরকার, আমি সরকার বলবো না, তত্ত্বাবধায়ক সরকার এসছেন, তবে থেকেই আমি দেখছি আনরেস্ট একটা বাংলাদেশে তৈরি হয়েছে এবং সেটা ভয়ঙ্কর আকার নিচ্ছে। আমাদের 1971 সালে যখন আমাদের দুটো দেশ ভাগ হলো, বাংলাদেশ তৈরি হলো, সেদিনটা রেজলিউশন তৈরি হয়েছিল, লেখা হয়েছিল, সেটা হলো বাংলাদেশে যদি মাইনরিটিরা অ্যাটাকড হয় তাহলে সেখানে ভারতবর্ষের সোলজার ডিপ্লয়েড হবে এবং যতদিন না শান্তি আসছে ততদিন ওখানে ভারতবর্ষের সোলজার থাকবে। যদি মাইনরিটিরা ডিপ্রাইভড হবে বাংলাদেশের এবং ডিপ্রাইভ শুধু নয়, মাইনরিটি টর্চার্ড হয়, আচ্ছা, তাহলে পরে সেখানে 1971 সালে সেটা রেজলিউশন ইন্দিরা গান্ধী নিয়ে গেছিলেন, এটা ইউএনএ থেকে বুশের করেছিলেন যখন এটা চুক্তি হয়। মোশাররফ সাহেব বলতে ডেফিনেটলি জানেন, সেটা হলো ভারতবর্ষের সৈন্য ওখানে থাকতে পারবে যতক্ষণ না পিস রেস্টোরেশন হচ্ছে ওখানে। তো সুতরাং এটা সুযোগ ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যে যখন দেখতে পাচ্ছে ওখানে মৌলবাদ চারা দিয়েছে এবং হিন্দুদের জ্বলন্ত দেহ এবং মুসলমানদেরও জ্বলন্ত, যেটা কি 71 হয়েছিল, হ্যাঁ 71 এই রেজলিউশনটা নেওয়া হয়েছিল। না আমি তা বলছি না, কিন্তু এই যে মানে সেই সময় এই যে যেটা এখনো মানুষ থ্যাঙ্কস করে বা বাংলাদেশে অনেককে বলতে শুনছিলাম, যে সেই সময় কিন্তু ভারতের সরকার অর্থাৎ ইন্দিরা গান্ধী দ্বারা পরিচালিত সরকার, তারা 7 দিনের জন্য বাংলাদেশে ঔপনিবেশিক কায়মত্ব বা কায়েমি শাসন করেনি, কিন্তু প্রভিশনটা সেদিন জানতেন যে এটা হতে পারে। আজকে যারা শাসন ক্ষমতায় আছে, কালকে শাসন ক্ষমতা বদলাতে পারে, বদলালে পরে এই টর্চারটা যেন পারসিস্ট না করে, চলতেই না থাকে, তার জন্য এই রেজলিউশনটা ইন্দিরা গান্ধীর মতন দূরদৃষ্টি সম্পন্ন মহিলা নিয়েছিলেন, প্রধানমন্ত্রী নিয়েছিলেন, যেটা হতে পারে। আজকে যেটা দেখতে পাচ্ছি, আজ থেকে 55 বছর আগে ইন্দিরা গান্ধী এটা অ্যাসিউম করেছিলেন, ফলে এটা লেখা হয়েছিল তখন। সুতরাং আমাদের স্কোপ আছে যে বাংলাদেশে যদি এটা চলতে থাকে, নীরব দর্শক হয়ে না থেকে আমরা আর্মি রিস্টোরেশন হতে পারে, হ্যাঁ আর্মি ডেপ্লয়মেন্ট হতে পারে, এবং তার জন্য লেখা রয়েছে। এবার ব্যাপার যেটা হয়েছে, মানব সভ্যতা যত আধুনিক হয়েছে তত সংখ্যা গরিষ্ঠ সংখ্যা লঘুদের দেখেছে বলতে তাদের প্রোটেক্ট করেছে সারা পৃথিবী জুড়ে। যেদিন কিনা সংখ্যালঘুরা দাদাবাজি শুরু করে, সংখ্যাগুরুরা দাদাবাজি শুরু করেছে, সেদিনই আনরেস্ট তৈরি হয়েছে যে কোনো দেশে, সেটা ভারত হোক বা বাংলাদেশ হোক। আজকে সেটা কিন্তু বাংলাদেশে হচ্ছে। আমার মনে হয় যে যেই টেক ওভার করুক না, আমাদের ইউনিট সরকারকে দরকার ছিল না তার সাথে সম্পর্ক তৈরি করার, আমাদের ভারতবর্ষের দরকার ছিল না এই যে আদানির যে ইলেকট্রিক চলছে, সাপ্লাই চলছে, বা ইলেকট্রিক ওখানে সমস্ত যাতে মানে সাপ্লাইড হয় প্রপারলি, তার জন্য আদানির সাথে চুক্তিটা আপাতত বন্ধ করা উচিত ছিল, বাণিজ্য বন্ধ করা উচিত ছিল। বাংলাদেশ যখন ভারত নির্ভর, অ্যাবসলিউটলি আজও
মানে প্রায় হাজার হাজার কোটি মানে টাকার ব্যবসা চলছে ওদের সাথে। এইটা রেস্ট্রিক্ট করলে তাহলে তো ভারতের অর্থনীতির উপরেও চাপ আসতো। ভারতের অর্থনীতি শুধু বাংলাদেশের উপরে না, মানে আমি বলছি যে ব্যবসা বা বাণিজ্য বন্ধ করাটা, এবং এই ক্ষেত্রে কূটনীতির দিকে সুভাষিস দা দেখতে গেলে অন্য দেশ এর প্রিভিলেজ নিতে পারতো। আমি একটা কথা বলছি, মানে যেমন চাল আমদানি বন্ধ হয়েছিল ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে চাল আনার, মানে আমি এগুলো জানি উঠতে পারে। আজকে মানে কূটনীতি আগে, দেশ আগে, না আমার ব্যবসা আগে, এই জায়গাটা ডিফাইন করতে হবে আমাদের। আমি বলছি, আমি জানি আই উইল বি রেস্ট্রিক্টেড, আই উইল রিফ্রেইন, আমি জানি আমাকে তুমি আটকাবে। ট্রাম্প আমাদের টেরিফ বাড়িয়ে চলেছে। ট্রাম্প বলছে এখানে মানে অন্য দেশের লোকেদের এখানে থাকা চলবে না, তাদের ছেড়ে চলে যেতে হবে, তার জন্য আইন করেছে। এটা রাহুল গান্ধী আমেরিকাতে বলেছে এসে এখানে চাকরি নেওয়া চলবে না। তো ঘটনা হলো তাদের দেশকে দেখেছে আগে, যার জন্য ভিসা পাসপোর্টের নিয়ম কানুন বদলে দিয়েছে আমেরিকা। ফলে কি হচ্ছে, দেশ আগে তাদের কাছে। আমাদের কাছেও বুঝতে হবে যে ওদের ওখানে যদি আনরেস্টের আমরা ফয়দা তুলতে যাই, কোনো ইলেকট্রাল ফয়দা তুলতে যাই, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের ক্ষতি হবে, আমাদের লাভ হবে না বাংলাদেশের সঙ্গে। হ্যাঁ, ডেফিনেটলি। তাহলে তো লং টার্মে ক্ষতি হবে। তুমি শর্ট টার্মে গেন দেখতে গিয়ে, একটা নির্বাচনকে দেখতে গিয়ে, কথার কথা নির্বাচন ধরে নিলাম আমি ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো নির্বাচনকে দেখছে না ভারতবর্ষ, কিন্তু যদি ধরে নেই দেখছে, তাহলে পরে আমি বলবো যে এক্ষুনি মানে এইটা বন্ধ করা উচিত। কারণ হলো এই ইন দ্য লং রান এটা ক্ষতি করবে, যেটা শর্ট রানে তুমি লাভ চাইছো সেটা ইন দ্য লং রান ক্ষতিগ্রস্ত করবে ভারতবর্ষকে। কারণ আনরেস্ট তৈরি হবে, এখানেও তৈরি হতে পারে। তুমি আজকের যে আলোচনাটা করছো, আমি জাস্ট, তুমি খারাপভাবে নিও না, আমার মনে হচ্ছে যেন আমি বাংলাদেশের কোনো টিভি অ্যাঙ্কারের সামনে বসে রয়েছি দেবাশিস। আমরা এত আলোচনা করতে যাবো কেন? আমাদের যখন রেজলিউশন হচ্ছে, আমরা কেন ঝাঁপিয়ে ডিপ্লয় করবো না আমাদের সৈন্য এবং সৈন্য থামিয়ে দেবো না? ইউনিস একটা তত্ত্বাবধায়ক সরকার, ইলেকটেড সরকার নয়, তার সাথে আমার কিসের এত সক্ষতা? আমি এই জায়গাটা মোশাররফ সাহেবের কাছে যাব এবং বলবে যদি, কিন্তু এই এতদিন অনুষ্ঠান করছি, এখন আমার মনে হচ্ছে দুজন ম্যাচিওর গেস্ট বসে রয়েছেন, আরেকজন কিরিশ গেস্ট সুভাষিস দা, সব থেকে প্রবীণ রাজনীতির লোক, এখানে সব থেকে বাচ্চাদের মতো একটা কথা বললো যে ভারত সহজেই ওই চুক্তিকে সামনে টেনে বার করবে 71-এ, যেটা ইন্দিরা গান্ধীর সময় চুক্তি ছিল, এবং ভারতের সেনা পাঠিয়ে দেবে, আর বাংলাদেশ সেটা মাথা নত করে অনুগত সৈনিকের মতো মেনে নেবে যে হ্যাঁ আপনাদের সঙ্গে এই লেখা ছিল, আসুন এবার আমাদের এখানে পাকিস্তানে ঢুকে ভারত দাবি করে পাকিস্তানে ঢুকে টেররিজম বন্ধ করেছে, বাচ্চা হয়ে গেছে। আমি বলছি আমার দেশের অখণ্ডতায় যদি আঘাত হয়, তাহলে আমার রাইট আছে, আমি পাকিস্তানের উপর ঝাঁপাইনি, সেই ক্রেডিট তো সারাদিন ধরে টিভিতে চলে ভারতবর্ষের, যে পাকিস্তানকে দুমড়ে দিয়েছি, মুছড়ে দিয়েছি। তাহলে পরে কেন বাংলাদেশের উপরে ঝাঁপাবে না যদি বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত হয়? আচ্ছা, পাকিস্তানে পেহেলগাঁওয়ে জেনোসাইডের জন্য আমি পেহেলগাঁও যাচ্ছি না, তাহলে আমাদের গায়ে থুতু পড়বে। পেহেলগাঁওয়ের এখন বন্ধ, ধরা পড়লো না কেউ। ভারতবর্ষের বুকে ফুলওয়ামা হচ্ছে, ধরা পড়েনি কেউ। নির্বাচনের আগে একটাও ধরা পড়েনি। সুভাষিস দার ভারত বিরোধী অবস্থান, বাহ বাহ, তার জন্য কেউ ধরা পড়েনি, কেউ বাহ। সুভাষিস দা কি ইন্ডিয়া? আমার তো এখন তো মনে হচ্ছে যে আমি জ্যোতি এবং অনির্বাণ হচ্ছে ভারতীয়, সুভাষিস দা তারেক রহমান এই মোশাররফ সাহেব বাংলাদেশের। বাহ, মোশাররফ সাহেব আপনি বলবেন প্রত্যেকের, আচ্ছা প্রত্যেকের বক্তব্যে। এখন সুভাষিস দার কথা হচ্ছে কেন বাংলাদেশ, অর্থাৎ এই যে একটা সোশ্যাল অ্যানার্কি বা এই একটা পরিবেশ, এই একটা উত্তপ্ত উত্তেজিত পরিবেশ, এই সময় কেন সেনা মুভমেন্ট করছে না, এটা হচ্ছে সুভাষিস দা চাইছেন। আচ্ছা, সুভাষিস দার কংগ্রেস যদি ক্ষমতায় থাকতো, উনি ইমিডিয়েট সেনা মুভমেন্ট করতেন। আচ্ছা, আর 1971-এর পারসেপশন আলাদা। চলো মোশাররফ সাহেব বলুন প্লিজ। একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে মোশাররফ আহমেদ ঠাকুর আমাদের আগে বলবেন, তারপর জ্যোতি এবং অনির্বাণ তাদের পরে যে কনক্লুসিভ বক্তব্য, অর্থাৎ শেষ অংশে কিভাবে শেষ করবে তারা করবে। কিন্তু একটা বিরতি নিয়ে ফিরে আসছি মোশাররফ আহমেদ ঠাকুর, বিরতির পরেই আমি যাব মোশাররফ সাহেবের কাছে বাংলাদেশে। বেশ, মোশাররফ সাহেব প্লিজ কি বলবেন?
ধন্যবাদ আপনাকে দেবাশিস। প্রথম কথা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আমি আমাদের সর্বশেষ বক্তার বক্তব্য থেকে একটা কিছু বিষয় আছে হ্যাঁ। যে আপনি জ্ঞানজি বা কিছু লোকজন যে ইন্ডিয়ার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করে, কারণটা কি? কারণটা হচ্ছে যে এই যে 25 সালা চুক্তি যেটা 1997 সালে শেষ হয়েছে, তাজউদ্দিন ইন্দিরা গান্ধীর চুক্তি, সেই চুক্তিটার মধ্যে এরকম হুবহু উনি যেভাবে বলেছেন এভাবে না, সেখানে ছিল যে এই ভারতের সাথে আলোচনা ছাড়া বা বাংলাদেশ তার সৈন্যবাহিনী বৃদ্ধি করতে পারবে না। তো যাই এই প্রথমত আপনি ছোট হন বড় হন এবং সেখানে ইউরোপের লুক্সেমবার্গ হন, সেখানে আপনি যখন কোনো একটা অন্যায্য চুক্তি কারো উপর চাপিয়ে দেবেন, তখন ওই জায়গাতে আপনার বিরোধী একটা মনোভাব গড়ে উঠবে।